সেগুলি সবই ইন্ডিয়া ব্লক এবং তার আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, এই ব্যাপারে আমি আপনাদের একদম পরিষ্কারভাবে নিশ্চিন্ত করে দিলাম। বিভিন্ন পদ্ধতিতে পয়সা রোজগার করেছে তৃণমূলের লোকেরা, আবার তৃণমূল কংগ্রেসই তো নেই, আবার সংকট কোথার থেকে হবে? আমি খুব অবাক হয়ে যাচ্ছি সাংবাদিক বন্ধুদের অবস্থা দেখে। বাংলা হান্টও দেখিয়েছে রিলস বানিয়ে, গ্যাংয়ের নেত্রী ছিলেন, গ্যাংটা উঠে গেছে, গ্যাংয়ের সদস্যরা এখন অন্য ছাতা খুঁজে নিয়েছে, সেটিং ছিল বলে খোলা আকাশের নিচে ঘুরেছে। রাজনীতি থাকলে রাজনীতির সঙ্গে সঙ্গে প্যারালালি দুর্নীতি থাকবে। ওনার যেটুকু বাকি বকায়া যা সম্মান আছে সেটুকু বেঁচে যাবে। সত্যটা ওরা যদি মানতে পারেন ভালো, বেশি প্রেফার করি একটা ডক্টর বিধানচন্দ্র রায় আর একজন সিদ্ধার্থ শঙ্কর রায়। আদালত তাদের বিচার করে আজীবন জেল খাটাক। কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে, এটা ঠিক কতটা সত্যি এই সময়ে দাঁড়িয়ে? আমার কাছে এরকম কোনো খবর নেই, এবং এই বিষয়ে যে রিউমার ছড়াচ্ছে রাজনীতির বাজারে, মিডিয়ার বাজারে, সেই বিষয়ে গত পরশু দিনের আগের দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপাল দিল্লি থেকে বসে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার করে বলে দিয়েছেন, যা যা বৈঠকের কথা আপনারা শুনেছেন সেগুলি সবই ইন্ডিয়া ব্লক এবং তার আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আসবেন কি আসবে না, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মার্জার হবে কি হবে না, এই ধরনের কোনো গল্প, কোনো আলোচনা কোথাও হয়নি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে অবস্থা, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান করে, আপনারা সেভাবে কীভাবে দেখবেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল আর নেই। এক, সেই জন্য তৃণমূলকে নিয়ে আলোচনা করা একটা আপনাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগদান করে, এই যদিটা হচ্ছে হাইপোথেটিক্যাল, কোনো হাইপোথেটিক্যাল প্রশ্নের কোনো উত্তর হয় না। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে বিগত 15 বছর ধরে অত্যাচারিত, লাঞ্ছিত, আক্রান্ত কংগ্রেস কর্মীদের মনে ব্যথা লাগে, তারা মানসিকভাবে দুঃখ পায়, তাদের পরিবার যারা আক্রান্ত হয়েছেন, যাদের পরিবারের সদস্যরা তৃণমূলের হাতে খুন হয়েছেন, তারা ব্যথিত হয়। এমন কোনো সিদ্ধান্ত রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতৃত্ব এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, এই ব্যাপারে আমি আপনাদের একদম পরিষ্কারভাবে নিশ্চিন্ত করে দিলাম। নতুন একটা দল এনসিপিআই পার্টি, যেখানে তৃণমূলের বিদ্রোহী সাংসদ প্রায় 22 জন তারা যোগদান করেছে। আমি আপনাকে এটাই জানতে চাইবো যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই শখের দল, এখন সাধারণ মানুষ যারা বলছে, পশ্চিমবঙ্গবাসী বলছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শখের দল ছিল, যেটা তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। তো এবার এই যে 22 জন সাংসদ তারা যে এনসিপিআই পার্টিতে যোগদান করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভবিষ্যৎ আছে? উনি একটা পলিটিক্যাল গ্যাং তৈরি করেছিলেন, ওটা পলিটিক্যাল পার্টি ছিল না। লোকে ভরপেটটা পয়সা কামিয়েছে, সেটা চুরি করে হোক, পাচার করে হোক, অন্যান্য সিন্ডিকেট রাজ তৈরি করে হোক, বিভিন্ন পদ্ধতিতে পয়সা রোজগার করেছে তৃণমূলের লোকেরা। এবং তারা জানতো যে এই পয়সা রোজগার করার মেশিন, তৃণমূল নামক মেশিনটা যেদিন খারাপ হবে, আমরা এই মেশিনটাকে ছুঁড়ে ফেলে দেবো, নতুন মেশিনের সন্ধানে চলে যাব। এখনও নতুন মেশিনের সন্ধান পায়নি, তাই ওই স্টপ গ্যাপ একটা ট্রানজিট অ্যাকোমোডেশন হিসাবে এনসিপিআই নামক ছাতার তলায় তারা গেছেন। কিন্তু ওদের আলটিমেট ডেস্টিনেশন কি সেটা ওনারাও জানেন, বাংলার মানুষও জানেন। তৃণমূলের যে বর্তমান সংকট, এটা কি শুধুমাত্র আবার তৃণমূল কংগ্রেসই তো নেই, আবার সংকট কোথার থেকে হবে? এখন প্রতিদিন বিকেলবেলা পিসি, ভাইপো, পিসির সাকরেদরা একটা করে মিটিং করছেন আর বলছেন অল ইন্ডিয়া কমিটির মিটিং। আরে অল বেঙ্গলে কোথাও নেই, আপনি বলছেন অল ইন্ডিয়া কমিটির মিটিং। অল বেঙ্গলেই তো নেই। তৃণমূল কংগ্রেস নামক কোনো পদার্থ বাংলার রাজনৈতিক পরিসরে আর এক্সিস্ট করে না। সেই জন্যে তৃণমূল
বা তৃণমূলের নাম করে যারা সাংবাদিক সম্মেলন করছেন, আমি খুব অবাক হয়ে যাচ্ছি সাংবাদিক বন্ধুদের অবস্থা দেখে। তারা তৃণমূল নামটাকে ব্যবহার করে সাংবাদিক সম্মেলন করছেন, আপনারা বুম নিয়ে চলে যাচ্ছেন। আরে তৃণমূল দলটাই তো নেই, আর তৃণমূল কোনোদিন কোনো দল ছিল না, এটা একটা গ্যাং ছিল। আর এই শাহজাহান, জাহাঙ্গীর এরা ছিল সব গ্যাং লিডার। তারা আজকে সব কান মুলছে, ক্ষমা চাইছে, হাঁটছে, বাংলা হান্টও দেখিয়েছে রিলস বানিয়ে। তা আমার নতুন করে বলার কিছু নেই। আমি একটা কথা বলি, উনি একটা পাচারকারী ধ্বংসাত্মক গ্যাংয়ের নেত্রী ছিলেন। গ্যাংটা উঠে গেছে, গ্যাংয়ের সদস্যরা এখন অন্য ছাতা খুঁজে নিয়েছে। ওনার এখন ওই মাঝে মাঝে ভাইপোকে নিয়ে আর কিছু লয়ালিস্টকে নিয়ে বিকেলবেলা মিটিং করে অল ইন্ডিয়া কমিটির মিটিং বলা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক সংস্থা থেকে তলব করা হচ্ছে, হ্যাঁ, তা মানি লন্ডারিং করলে তলব করবে, চুরি করলে তলব করবে, পাচারের সঙ্গে যুক্ত হলে তলব করবে, নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকলে তলব করবে। এতদিন খোলা আকাশের নিচে আমরা সেটিং বলতাম, সেটিং ছিল বলে খোলা আকাশের নিচে ঘুরেছে। এখন বিজেপির আর তৃণমূলকে প্রয়োজন নেই, তাই এখন রোজ তলব করছে। এরম তলব করতে করতে একদিন দেখবেন আর বেরোলো না, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, তারপর দেখবেন পুরো রাত, তারপরে পরের দিন কোর্টে তুলে পুলিশ কাস্টাডি হয়ে যাবে। এটাই আইন ব্যবস্থার মানে রীতিনীতি। জানি না ওনার ক্ষেত্রে বিজেপি কি প্ল্যান করে রেখেছে। এই কয়েকদিন আগেই শ্রীভূমির ঘটনা হয়তো আপনি শুনেছেন বা দেখেছেন। তো সেখানে আমরা এত দুর্নীতির কথা শুনেছি, পাশাপাশি শ্রীভূমির একটা বলা যেতে পারে নতুনত্ব দুর্নীতি, সেটা হচ্ছে প্রসাদ দুর্নীতি, যেখানে গঙ্গাসাগরের প্রসাদেও মানে সাধারণ মানুষের মধ্যে বিলি করা ছিল, সেগুলো করেনি। আমি একটা কথা বলি, স্পেসিফিক কোনো দুর্নীতিকে আপনি হাইলাইট করতে পারবেন না। যেমন চাকরি বিক্রি হয়েছে, তেমনি গরু পাচার হয়েছে, তেমনি মানি লন্ডারিং হয়েছে, আর তেমনি আবার প্রসাদ দুর্নীতি হয়েছে। একটা স্ফিয়ার আপনি আমাকে বলে দিন যে তৃণমূল সরকারে থাকাকালীন ইররেগুলারিটিস হয়নি, দুর্নীতি হয়নি। একটা সংগঠন বা দল যখন গড়ে ওঠে শুধুই পয়সা রোজগারের জন্যে, রকের ভাষায় শুধুই মাল কামানোর জন্যে, তাদের পরিণতি এই হয়। শ্রীভূমি, শ্রীমতী ভূমি এরম সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে এবং সব জায়গায় দুর্নীতি হয়েছে। তাই না এখন হাফ প্যান্ট পরে আর কোমরে দড়ি দিয়ে সবাইকে ঘোরানো হচ্ছে। আমি জানি না সেটা আইন সিদ্ধ কিনা, কিন্তু হচ্ছে। এবং শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীদের কেন, কিছু কিছু সাধারণ মানুষও সমর্থন করছে, এদের দিকে ডিম ছুটছে। এতে আমার ব্যক্তিগত স্তরে কোনো সন্দেহ নেই, কারণ যে অত্যাচার মানুষের ওপরে করা হয়েছে বিগত দিনে, এবং সেটা একটা নজির হয়ে রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। যে দুর্নীতি, রাজনীতি থাকলে রাজনীতির সঙ্গে সঙ্গে প্যারালালি দুর্নীতি থাকবে, এতে কোনো, এই অবধি সব ঠিক আছে। বেলাগাম দুর্নীতিটা, এমন কোনো সাবজেক্ট নেই, এমন কোনো দপ্তর নেই যে দুর্নীতি হয়নি। একটা ফলস বিলিংয়ের রাজত্বে পরিণত হয়েছিল এই পশ্চিমবঙ্গ। তা স্বাভাবিকভাবে তার যেটা আউটকাম হবার সেটাই হয়েছে। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন কোনো আশ্রমে গিয়ে, রাজনীতি ত্যাগ করে কোনো আশ্রমে গিয়ে সন্ন্যাসিনীর জীবন কাটানো উচিত। এতে ওনারও মঙ্গল, ওনার যেটুকু বাকি বকায়া যা সম্মান আছে সেটুকু বেঁচে যাবে। আর যদি না করেন তাহলে আমি জানি না কোন দিন ওনার দিকেও ডিম পড়বে। তৃতীয় শক্তির কথা বলছেন, তৃতীয় কোনো শক্তির কি উত্থান হতে পারে? তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংয়ের প্রস্থানের পর অনেক মানুষ এবং সংখ্যালঘুরা তো তৃণমূলের ওপরে অনেক ভরসা করেছিল, কিন্তু তারা জানতো না কেন্দ্রের শাসক দলের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা করে দিয়েছিল এই বঙ্গে। তা আজকে কেন্দ্রের শাসক দলের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, মমতাও শেষ। তাহলে মানুষের কাছে যারা বিজেপিকে ভোট দেবে না, যারা রাহুল গান্ধীর সংবিধানের প্রতি একগ্রতাকে, সম্মানকে মেনে নেবে, রাহুল গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের রাস্তায় হাঁটবে, তাদের কাছে অল্টারনেট কি? তাদের কাছে অল্টারনেট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে তৃতীয় শক্তি হিসাবে অন্য কোনো রাজনৈতিক দলকে ভেবে লাভ নেই। বিজেপির পরে যেটা প্রধান শক্তি পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। কোন জায়গায় আছে এই
নিশ্চয়ই ওরা ধর্মনিরপেক্ষ শক্তি, কিন্তু ওদের ভোট নেই, ওদের ভোট নেই। ওদের অনেকগুলো মুখ টুক আছে যেগুলো নিয়ে চর্চা হয়, কিন্তু সিপিএমের ভোট নেই। এই সত্যটা ওরা যদি মানতে পারেন ভালো। আমি সসম্মানে বলছি, ওনাদের সঙ্গে আমরা কাজও করেছি দীর্ঘদিন। আমার ওদের রিভাইভাল, লেফটের রিভাইভাল পশ্চিমবঙ্গে আমার মনে হয় একটু টাফ। সংগঠন আছে, এখনও ইয়াং ছেলেমেয়েরা প্রচুর আছে ওদের দলে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ওদের ভোট নেই। দেখো, সংসদীয় রাজনীতিতে যদি ভোট না থাকে সেটা কদ্দূর কি করতে পারে। ওদের ভোট নেই, কিন্তু ওরা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি, এতেও কোনো সন্দেহ নেই। বিজেপির 1 মাস পরিবর্তন নাকি শুধু না, বিজেপি কিছুই করলো না তো। বিজেপি এই কারণে কিছু করলো না। বিজেপি কি করছে এই 1 মাস ধরে? দেখো, ওদের প্রথমে মন্ত্রিসভা ওরা গোছাতে পারলো না, অনেক দেরি হলো দপ্তর বন্টন করতে। সেটার থেকে চোখ ঘুরিয়ে রাখতে এই শাহজাহান, এই সব অ্যান্টি সোশ্যালদের দেখাতে মানে অ্যান্টি সোশ্যালদের নিয়ে মানুষের মাথা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। না, তাতে তো সাধারণ মানুষ তো অনেকটাই খুশি। আমিও তো খুশি, আমি অখুশি বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন যেটা নেক্সট ফেজে শুরু হয়েছে, বিজেপি খানিকটা দিকভ্রান্ত যে কিভাবে শুরু করবে। দেখো, উই উইল প্লে আ রোল অফ আ কনস্ট্রাকটিভ অপোজিশন, নট ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ অপোজিশন। আমরা চাই বাংলার ভালো হোক, বাংলার শিল্পোন্নয়ন হোক, বাংলার পরিকাঠামো উন্নয়ন হোক, কোনো সন্দেহ নেই। বিজেপি কাজ করুক, যদি তাতে বাংলার ভালো হয়, তোমাদের মতন ইয়াং ছেলেমেয়েরা ভালো ভালো চাকরি পায়, বিদেশে যাওয়ার প্রয়োজন না পড়ে, এখানেই এমন প্যাকেজ পায় যে কোথাও যেতে হচ্ছে না, মানে কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরও যেতে হচ্ছে না। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি ওয়েলকাম করি তারা যদি ভালো কাজ করেন, কিন্তু বোধহয় এখনও সেই জায়গায় ওরা আসেনি, এখনও ওদের কিছু ফ্রেমওয়ার্ক তৈরি হয়নি। তাই পিসি ভাইপোকে নিয়ে একটু ব্যস্ত আছে, আর জানে পিসি ভাইপোকে একটু ছোটালে মিডিয়াও তাদের পিছনে ছুটতে থাকবে। মানুষ এখনই ডিম ছোড়া বা পিসি ভাইপো ছেড়ে বাংলার পরিকাঠামো উন্নয়নের দিকে ভাবতে এই মুহূর্তেও মেন্টালি রেডি নয়। তা সেইটাই ইউটিলাইজ করছে বিজেপি। কিন্তু আমি নতুন নির্বাচিত সরকারের কাছে আবেদন জানাবো, বাংলার শিল্পোন্নয়ন, বাংলার পরিকাঠামো উন্নয়ন, বেকারত্ব ঘোচানো, এগুলোর দিকে মন দিন। এক নতুন প্রস্ফুটিত নেক্সট জেন তৈরি হোক, এটা আমার আবেদন রইল নতুন সরকারের কাছে। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে বেশি ভালো লাগছে এখনো অবধি? 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, নাকি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দুজনকেই বেশি প্রেফার করি। একটা ডক্টর বিধানচন্দ্র রায়, আর একজন সিদ্ধার্থ শঙ্কর রায়। একজন ছিলেন ভিশনারি, আর একজন ছিলেন খুব কড়া অ্যাডমিনিস্ট্রেটর। এর বাইরে আমার প্রত্যেকের প্রতি আমার সম্মান আছে, যারা যারা ওই চেয়ারে। বুদ্ধবাবু অত্যন্ত ভদ্রলোক, জ্যোতিবাবু একজন নামকরা কমিউনিস্ট লিডার, শুভেন্দুবাবু যাই হোক ধর্মনিরপেক্ষ ঘর থেকে তার উত্থান হলেও এখন উনি একটা প্রো হিন্দু অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু আমি আশা করব শুভেন্দুবাবু একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে বাংলাকে কিছু দেবেন, বাংলার আগামী প্রজন্মের জন্যে উনি কিছু করবেন, এটাই আমার আশা। আমার শেষ প্রশ্ন থাকবে, বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপনি কি বার্তা দিতে চান? বর্তমান মুখ্যমন্ত্রীকে এটাই বার্তা, বাংলার মানুষের জন্য কাজ করুন, অপরাধীদের সাজা দিন, বাট প্রতিহিংসা পরায়ণ নয়। তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে প্রমাণ সমেত আদালতের কাছে দিন, আদালত তাদের বিচার করে আজীবন জেল খাটাক। এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে আগামী প্রজন্মের জন্য কিছু করে যান, যাতে ভবিষ্যতে বলে আপনার নাম করে যে এনার জন্যে এত হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে বিনিয়োগ হয়েছিল। এই কাজটা করুন। শুধু মন্দির মসজিদ সমাজটাকে আড়াআড়ি ভাগাভাগি নয়, আগামী প্রজন্মের জন্য কিছু করুন, এই বার্তা আমার নতুন মুখ্যমন্ত্রীর প্রতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মানুষ ওনাকে ভরসা করেছিল, আমাদের কাঁধে পা দিয়ে উনি একটা নিজের পরিধি তৈরি করেছিলেন,
সাম্রাজ্য তৈরি করেছিলেন, সেই সাম্রাজ্যের পতন হয়েছে। বাংলা চিরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে একটি কালো অধ্যায় হিসাবে মনে রাখবে, একটি কালো অধ্যায় হিসাবে মনে রাখবে, যেখানে বাংলার মানুষের এত হিউজ ম্যান্ডেটকে উনি চুরি, ডাকাতি, পাচার, ধর্ষণ সমেত যা যা বদগুণ থাকতে পারে ওনার নেতারা করলেন এই 15 বছরে, সেখানে উনি কোনো রেজিস্ট্যান্স দিলেন না। বাংলাকে আজকে উনি প্রায় ধনে প্রাণে শেষ করে দিয়ে চলে গেলেন। অর্থনীতিতে, বাংলার নীতিকে উনি 100 বছর পিছিয়ে দিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কোনো ক্ষমা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল বাংলার ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবে লেখা থাকবে। কি বার্তা দেবেন ওনাকে? উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উচিত ওনার এই কালো অধ্যায়ের প্রায়শ্চিত্ত হিসাবে কোনো আশ্রমে গিয়ে সন্ন্যাস নেওয়া। এখনও দিল্লিতে গিয়ে হাঁকপাক না করে কোনো আশ্রমে গিয়ে সন্ন্যাস নেওয়া এবং ধ্যান করা এবং ভগবানের কাছে প্রার্থনা করা যে হে ঈশ্বর, আমি যা পাপ করেছি বাংলার মানুষের সঙ্গে, তার জন্য তুমি আমায় পারলে ক্ষমা করে দিও, করে বাকি জীবনটা সন্ন্যাসিনী হিসাবে ওনার কাটানো উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।